আমরা বাঙালি, আমাদের জন্ম এই অপূর্ব বাংলায়। যদি তুমি জানতে চাও যে কোথা থেকে তুমি এসেছো, তবে ফিরে তাকাও বাংলার ইতিহাসের দিকে। সেই ইতিহাস যা তোমার রক্তে বাজে, যা গঙ্গার ধারে জন্ম নিয়েছিল আর আজও বাজে এক গর্বিত জাতির হৃদয়। চলো আজ শুনি সেই অনন্ত বাংলার গাথা, যা রাজ্যের থেকেও বড়, যা সময়ের থেকেও চিরন্তন। আমাদের মাতৃভূমি বাংলা এক নদীমাতৃক ভূমি, যেখানে গঙ্গা ও ব্রহ্মপুত্র মিলেমিশে গড়ে তুলেছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এখানে ইতিহাস গড়েছে তার আপন ছন্দে। যুদ্ধ, রাজ্য, ধর্ম, সাহিত্য আর সংস্কৃতির বৈচিত্র্য। হাজার বছরেরও বেশি সময় ধরে এই ভূখণ্ডে গড়ে উঠেছে একের পর এক শক্তিশালী সাম্রাজ্য। আজ আমরা ফিরে দেখি সেই ইতিহাস, বাংলার রাজ্যগুলোর শিকড় থেকে সাম্রাজ্যের উত্থান, পতন এবং উত্তরাধিকার। আমাদের বাংলার ইতিহাসে অনেকগুলি অধ্যায় আছে। সেই অধ্যায়গুলিকে আমরা বিস্তৃতভাবে এখানে আলোচনা করব। প্রাচীন বঙ্গের সভ্যতার সূচনা। বঙ্গ নামটি প্রথম উঠে আসে বৈদিক সাহিত্যে ও মহাভারতে। প্রাচীনকালে এটি ছিল মহাজনপদ অঙ্গের অংশ। বঙ্গ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল বঙ্গোপসাগর। মহাভারতের সময় থেকেই বাঙালি জাতি পরিচিত, এক জাতি যারা সাহসী নাবিক ও যোদ্ধা হিসেবে সম্মান পেত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এখানে ছিল নগরায়িত সমাজ, বাণিজ্য পথ ও কৃষিভিত্তিক অর্থনীতি। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বঙ্গ চলে আসে সম্রাট অশোকের মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করে বাংলার মাটিতে, তৈরি হয় স্তূপ ও ধ্যানগৃহ। এই সময় বঙ্গ ছিল এক আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ। আরব, রোম, চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ হতো নদীপথ ও সমুদ্রপথে। পাল সাম্রাজ্য, বাংলার প্রথম স্বর্ণযুগ। 750 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার রাজনৈতিক শূন্যতার মধ্যে উদিত হন গোপাল, যিনি জনগণের ভোটে নির্বাচিত হন এবং পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার পুত্র ধর্মপাল কেবল বাংলাকেই নয়, বিহার, উড়িষ্যা, মিথিলা ও উত্তর ভারতের অংশ দখল করেন। দেবপাল এই সাম্রাজ্য বিস্তৃত করেন কামরূপ ও নেপাল পর্যন্ত। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবল পৃষ্ঠপোষক। তাদের হাত ধরে প্রতিষ্ঠা পায় নালন্দা, বিক্রমশিলা, সোমপুরা মহাবিহার, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চীন, তিব্বত, শ্রীলঙ্কা থেকে জ্ঞানার্থীরা আসতেন। বাংলার এই সময় উন্নত হয় শিল্প, স্থাপত্য ও দর্শন চর্চা। তারা ব্রোঞ্জের মূর্তি, মন্দির ও বিহার নির্মাণে বিশিষ্টতা অর্জন করে। এই সময়ের বাংলা ছিল সহিষ্ণু ও বহু ধর্মীয় সমাজ, যেখানে বৌদ্ধ, হিন্দু ও স্থানীয় ধর্ম একসঙ্গে সহাবস্থান করত। সেন রাজবংশ ও হিন্দু পুনর্জাগরণ। পালদের পর বাংলায় উত্থান হয় সেন রাজবংশে। বিজয় সেন ও বল্লাল সেন ছিলেন প্রধান শাসক। এই সময় রাজধানী নবদ্বীপে স্থানান্তরিত হয়। সেন শাসকেরা ছিলেন কট্টর হিন্দু, যারা সমাজে বর্ণাশ্রম ব্যবস্থার কড়াকড়ি প্রবর্তন করে। বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। সেন যুগে সংস্কৃত সাহিত্য ও মন্দির নির্মাণ ও হিন্দু পুরাণ চর্চা বৃদ্ধি পায়। তবে এই কঠোর ধর্মীয় বিভাজনের মধ্যে বাংলার জনসাধারণের হৃদয়ে তখনও ছিল ধর্মীয় মিশ্র সংস্কৃতির স্পন্দন। মুসলিম শাসনের সূচনা। বখতিয়ার খিলজি। 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি মাত্র কয়েকজন ঘোড়সওয়ার নিয়ে আক্রমণ করেন নবদ্বীপ।
সেন রাজা লক্ষণ সেন যুদ্ধ না করেই পলায়ন করেন। এর ফলে বাংলায় শুরু হয় মুসলিম শাসনের যুগ, যা প্রথমে দিল্লি সালতানাতের আয়ত্তাধীন থাকলেও ধীরে ধীরে নিজস্ব চরিত্র ও স্বায়ত্তশাসন গড়ে তোলে। খিলজি গৌড়কে রাজধানী করেন। তিনি বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন বলে ইতিহাসে উল্লেখ আছে। বাংলার স্বাধীন সুলতানেট 1342 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ ঘোষণা করেন স্বাধীন বাংলার সালতানাতের সূচনা। এই সালতানাত টিকেছিল প্রায় 200 বছর। রাজধানী গৌড়, পান্ডুয়া ও সোনারগাঁ তখন প্রসিদ্ধ শহর, যেখানে পারস্যের ভাষা, পোশাক ও স্থাপত্যের প্রভাব ছিল প্রবল। এই সময় সুফিবাদ বাংলার গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে। ইসলাম আসে ভবিষ্যৎ নয়, সহাবস্থানের প্রতীক। মসজিদ, মাদ্রাসা ও খানকায় গড়ে ওঠে। ইট ও টেরাকোটায় অপূর্ব মিশ্রণে তৈরি হয় বাংলার নিজস্ব স্থাপত্য। বাংলা তখন এক বহুজাতিক, বহুভাষী ও সহনশীল রাজ্য। বাংলায় মোগল সাম্রাজ্য 1576 সালে রাজমহলের যুদ্ধে বাংলার স্বাধীনতা শেষ হয়। বাংলাকে মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। এই সময় বাংলার উপাধি হয় সুবা বাংলা। মোগল শাসনের অধীনে বাংলা হয় সম্রাট আকবরের ধনভাণ্ডার, কারণ এখান থেকে আসত চিনি, রেশম, নীল, চাল, তুলা ও বিখ্যাত মসলিন। ঢাকা এই সময় বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। বাঙালি কারিগরদের দক্ষতায় তৈরি হতো বোভেনিয়ার নামক মসলিন, যা ইউরোপে বিলাসবস্তু হিসেবে পরিচিত ছিল। মোগল সুবাদাররা ঢাকায় লালবাগ কেল্লা, হোসেনি দালান ও বড় কাঠরা নির্মাণ করে। এই যুগে জমিদারি প্রথা ও প্রশাসনিক কাঠামো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। বাংলার নবাব ও ইউরোপীয় আগমন 1700 সালের পর মুঘল দুর্বল হয়ে বাংলার প্রশাসনে চলে আসে নবাবদের হাতে। মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদকে রাজধানী করেন। বাংলা তখন অর্থনৈতিকভাবে বিশ্বের ধনী অঞ্চলগুলোর একটি। মুর্শিদাবাদের বাজারঘাট, গান বাজনা, ব্যবসা আর বৈভব ছিল চোখ ধাঁধানো। এই সময় ইউরোপীয় শক্তি ব্রিটিশ, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ এক এক করে হস্তক্ষেপ শুরু। পলাশীর যুদ্ধ একটি ট্র্যাজেডির শুরু। 1757 সালের 23শে জুন ইতিহাসের সেই কালো দিন, যেদিন নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক মীর জাফরের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরাজিত হন। এই যুদ্ধে কেবল একটি সামরিক পরাজয় নয়, এটি ছিল বাংলার স্বাধীনতার শেষ অধ্যায়। এরপর শুরু হয় ঔপনিবেশিক শোষণের দীর্ঘ যুগ, যেখানে বাংলার ধন সম্পদ, কারিগরি জ্ঞান ও শিল্প বিলুপ্ত হতে থাকে। ইতিহাসের উত্তরাধিকার। আজও বাংলার পথে পথে ছড়িয়ে আছে সেই রাজ্যগুলোর স্মৃতি। গৌড়ের ধ্বংসপ্রাপ্ত দরজা, পান্ডুয়ার খণ্ডিত মসজিদ, নবদ্বীপের প্রাচীন ঘাট, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, সব যেন ইতিহাসের নীরব সাক্ষী। বাংলা ভাষা, বাঙালি মনন, সাহিত্যের সৌন্দর্য সবই এসেছে এই 1000 বছরের ধারাবাহিকতা থেকে। এই ইতিহাস আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্ব। বাংলার গল্প কিন্তু এখানেই শেষ নয়। বাংলার ইতিহাস কোনো পুরনো অধ্যায় নয়, এটি বয়ে চলা নদীর মতো, যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ মিলেমিশে একাকার। যে রাজ্য একদিন ভারত, আরব ও চীনের সঙ্গে ব্যবসা করত, যে মাটি জন্ম দিয়েছিল ধর্ম, সাহিত্য ও ভাবনার, সে বাংলা আজও বেঁচে আছে আমাদের গান, গল্প, ভাষা ও স্মৃতিতে। এ হলো আমাদের অতি গর্বের বাংলা, নদীর মতো যা চিরন্তন।